একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। অবশেষে সন্দীপ ঘোষের আর রক্ষা নেই। অবশেষে সিবিআই চাপে পড়ে এইবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট কিন্তু তারা বের করে দিল এবং সেই চার্জশিটের কপি দেখে কিন্তু বিচারকের চক্ষু চড়ক গাছ। এটা কি করেছে সন্দীপ ঘোষ? এবং সন্দীপ ঘোষের সেই চার্জশিটে কিন্তু এবার ধরা পড়েছে এক জেরক্স দোকানের কথা, যেখানে থেকে এই সন্দীপ ঘোষ ভুয়ো নথি বের করত। সমস্তটা ডিটেলসে আসবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এইবার সঞ্জয় রায়কেও কিন্তু আর বাঁচানো যাবে না, কারণ নিম্ন আদালতে তার সর্বনিম্ন শাস্তি হলেও এইবার উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে তার কিন্তু আর নিস্তার নেই। কারণ তিলোত্তমার মা বাবা কিন্তু এইবার গেছেন আলোচনা করতে যে এই সঞ্জয় রায়ের এর শাস্তি কিভাবে হবে তার পরবর্তী প্ল্যান কিন্তু করতে গেছেন মালদাতে। সমস্তটা ডিটেলসে আসবো। তার সাথে সাথে আবার একটা দুঃখের কথা জানাই যে আমরা তিলোত্তমার এখনো জাস্টিস পাইনি। তার সাথে সাথেই আর এক তিলোত্তমা আমাদের থেকে ছেড়ে চলে গেল। এমবিবিএস এর দ্বিতীয় বর্ষের ছাত্রী, সে সুইসাইড করলো আরজি করে। ভাবা যায় তাকে কি প্রেশার কিট করা হয়েছিল? সে এতটাই ডিপ্রেশনে ছিল। কি বেরোবে এর থেকে? সমস্তটা ডিটেলসে বলবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 9ই আগস্ট আমাদের কাছে একটা দুর্বিষহ দিন। সেই দিনকে আমরা আমাদের একটা ভালো ডক্টরকে আমরা সবাই হারিয়েছি এবং এই সঞ্জয় রায়কেই প্রথম দিন থেকেই ধরা হয় এবং সঞ্জয় রায়কেই কিন্তু সিবিআই সে শিলমোহরে দিয়ে রেখেছে। যদিও সমস্ত তথ্যপ্রমাণ লোপাটের জন্য সন্দীপ ঘোষ এবং তারা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু 90 দিনের হয়ে যাওয়ার পরও তারা সিবিআই তাদের সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না দেওয়ার জন্য কিন্তু তারা জামিন পেয়ে যায়। যদিও বা তথ্যপ্রমাণ লোপাটে করার জন্য জামিন সন্দীপ ঘোষ পেয়ে যায়, কিন্তু এই দুর্নীতি মামলার জন্য কিন্তু তাকে জামিন দেওয়া হয় না। সন্দীপ ঘোষ সহ আরো 4 জন কিন্তু এখনো পর্যন্ত জেল হেফাজতে। সন্দীপ ঘোষের আর পালাবার বা বাঁচবার উপায় রইল না, কারণ রাষ্ট্রপতির কাছে আমাদের রাজ্যপাল সিবি আনন্দজি যখন সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ আনার কথা উদ্যোগ হয়েছিলেন, ঠিক সেই সময় কিন্তু সিবিআই তার ঝুলি থেকে আসল সমস্ত এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এবং সেটা দেখে কিন্তু বিচারকের চক্ষু চড়ক গাছ। এক একটা নথির পাতা খুলতেই একের পর এক বিস্ফোরণ, চমকে ওঠার মতন তথ্য সন্দীপ ঘোষের বিরুদ্ধে দিল সিবিআই। আরজিকর কাণ্ডে এবার এক বিরাট ঘটনার জুড়ে গেল এক জেরক্স দোকানের নাম। আপনাদের যেটা বলছিলাম, এ কি করেছেন সন্দীপ ঘোষ? চার্জশিটে ভয়ঙ্কর দাবি সিবিআই এর। আরজিকরে দরপত্র ভর্তি ভুয়ো এবং জাল নথি তৈরি করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ভাবতে পারেন, আরজিকরের দরপত্র তৈরি করার জন্য ভুয়ো নথি তৈরি করতেন এই সন্দীপ ঘোষ। চার্জশিটে এমনই উল্লেখ করেছেন সিবিআই সূত্রের এমনই খবর। সন্দীপ ঘোষের মদতে শুধু টেন্ডার ছবি নয়, টেন্ডারের বরাদ্দ পেতে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল ভুয়ো নথিও। চার্জশিটের দাবি সিবিআই এর চার্জশিটে এরকমই দাবি করেছে সিবিআই যে লক্ষ লক্ষ টাকার আর টেন্ডারের জন্য কিন্তু ভুয়ো নথি, হ্যাঁ মানে ভাবতে পারছেন এই লক্ষ লক্ষ টাকা 200 কোটি টাকার টেন্ডার কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে এবং লক্ষ লক্ষ টাকার টেন্ডার পাওয়ার জন্য কিন্তু এইসব ভুয়ো নথি এই সন্দীপ ঘোষ তৈরি করত এবং কাদের দ্বারা তৈরি করত এবং কোথায় তৈরি করত সমস্তটা ডিটেলসে বলছি। আরজিকরে টেন্ডার পেতে সন্দীপের ঘনিষ্ঠ বিপ্লব সিংহ এবং সুমন হাজরা তৈরি করেছিলেন একাধিক ভুয়ো নথি। সন্দীপ ঘোষের নির্দেশে এই ভুয়ো নথি ব্যবহার করে ভরেছিলেন দরপত্র। এই সন্দীপ ঘোষই এই তাদের ঘনিষ্ঠ বিপ্লব সিংহ এবং এই যে সুমন হাজরা, এই দুজনকে দিয়েই কিন্তু এই ভুয়ো নথি তৈরি করত। কিভাবে তৈরি করেছিল ভুয়ো নথি? চার্জশিটে সিবিআই এর দাবি একাধিক ফর্মের লেটার হেড কপি পাঠানো হয়েছিল বিপ্লব সিংহের বাড়ির কাছে একটি জেরক্সের দোকানে। অমিত জেরক্স সেন্টার ও বুক স্টল নামে ওই দোকানের মালিক অমিত কুণ্ডুর কাছে
সরাসরি কখনো সরাসরি পাঠানো হতো বা কখনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হতো। বিভিন্ন ফর্মের লেটার হেড কপি পাঠানো হতো ওই হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোনের মাধ্যমে। পার্থ রায় নামে এক ব্যক্তির কাছেও পাঠানো হয়েছিল ওই সমস্ত নথি। মানে কখনো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, কখনো ফোনের মারফত পাঠিয়েছিল, আবার কখনো কারুর দ্বারা, অর্থাৎ পার্থ রায় নামে একজন ব্যক্তির দ্বারাও পাঠানো হয়েছিল এই সমস্ত নথি। অমিত সেগুলো স্ক্যান করে কপি করে ভুয়ো লেটারের হেড ডিজাইন করে পাঠিয়ে দিয়েছিল আন্দুলের রাজমাট এলাকার শৈবাল নামে এক ব্যক্তির কাছে, যার নাকি প্রিন্টিং মেশিন আছে, প্রিন্ট মেশিন। সেখানে তৈরি হতো সুমন ও বিপ্লব সিংহের সংস্থার নামে ভুয়ো নথি, হেড লেটারের হেড। এই ভুয়ো নথি তৈরি করে দেওয়ার জন্য অভিযুক্তরা হাওড়ার বাণীপুর এলাকার ইউকো ব্যাংকের শাখার একটি অ্যাকাউন্ট থেকে অনলাইন বা ইউপিআই পেমেন্ট করেছিল। পার্থ রায় নামে ব্যক্তির মাধ্যমে নগদও অমিত কুণ্ডুর কাছে টাকা পাঠানো হয়েছিল। যেই লোকটাকে দিয়ে কখনো কখনো ভুয়ো নথিও পাঠানো হতো, হ্যাঁ, আবার কখনো কখনো টাকা পাঠানো হতো। এই অমিত যে ওই জেরক্সের দোকানের যে মালিক অমিত কুণ্ডু, সেই সমস্ত কাজ করে দিত এবং তাকে কিন্তু তার হাতে দিয়েও কিন্তু টাকা পাঠানো হতো। অমিত কুণ্ডু সিবিআই এর দেওয়া বয়ানে জানিয়েছেন, ভুয়ো নথি তৈরি করার জন্য, এই যে ভুয়ো নথিগুলো তৈরি করে দিত এই অমিত কুণ্ডু, তার জন্য সুমন হাজরা তাকে 1.5 লাখ টাকা এবং বিপ্লব সিংহ তাকে 1 লাখ টাকা দিয়েছিল। কত ভয়ানক যে আজকে এই ধরনের ভুয়ো নথির দ্বারাই আজকে এই যে সুমন এবং এই বিপ্লব সিংহ এই দরপত্র ভরেছিল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই ভুয়ো নথির দ্বারাই কিন্তু তারা দরপত্রগুলো ভরেছিল আর্জি করে। আজকে বুঝতে পারছেন এই যে জেরক্সের দোকান, এই জেরক্সের দোকান থেকে তারা কিভাবে ভুয়ো নথি তৈরি করত এবং লক্ষ লক্ষ টাকা টেন্ডার করার জন্য তারা এই সমস্ত ভুয়ো নথি তারা তৈরি করত। কতটা ভয়াবহ আজকে এরা এই যে আর্জি করে, তারা যে একটা এই সমস্ত একটা আখড়া খুলে বসেছিল, যেটা আমরা সত্যি কোনোদিনও কেউ জানতাম না যে একটা হসপিটালের ভিতরে এত কিছু হতে পারে। আজকে 9ই আগস্ট আমরা একজন ডক্টরকে হারিয়েছি, তার সাথে সাথে আমাদের অনেক কিছু তিলোত্তমা জানিয়ে দিয়ে গেছে। এই আর্যিকরের যে ভিতরের গভীরের যে ম্যাটার সমস্ত কিন্তু আমাদের সামনে বেরিয়ে আসছে একের পর এক। আজকে এরপরে এই বিপ্লব সিং এবং এই অমিত সুমন হাজরা এরা সবাই এখনো পর্যন্ত জেলে রয়েছে এবং এই যে সন্দীপ ঘোষ এই সমস্ত যে করেছে তার আর নিস্তার নেই, কারণ তার যা খেলার সে খেলে নিয়েছে। সত্যি মর্মান্তিক। এবার আসি এই সঞ্জয় রায়ের ব্যাপারে। সঞ্জয় রায়ের কে আমরা সবাই জানি নিম্ন আদালত থেকে তার সর্বনিম্ন শাস্তি ঘোষণা করা হয়ে গেছে, কিন্তু তিলোত্তমা বাবা মা সেখানে কিন্তু বসে নেই। তারা মালদা গেছিল এবং তরিত ওঝা উনি একজন অ্যাডভোকেট এবং ওনার সাথে তারা পরামর্শ করেছে যে এরপরে পদক্ষেপ তারা কি নেবে না নেবে। কারণ যেখানে তিলোত্তমার বাবা বলেছেন যে আমার মেয়ে যেদিনকে মারা যায় তারপরে সেই জায়গাটাকে কুকুর নিয়ে গিয়েও শনাক্তকরণ করা হয়েছে, তাহলে সেখানে তারা কি ইনভেস্টিগেশন করেছে এবং কুকুরের দ্বারা যারা ইনভেস্টিগেশন করেছে তার সেটা থেকে কি ফল বেরিয়েছে সেটাও আমরা এখনো পর্যন্ত জানি না। এবং একের পর এক যে শুধুমাত্র সঞ্জয় রায়কেই দোষারোপ করেছে সেটাও কিন্তু নয়, শুধুমাত্র সঞ্জয় রায়কেই কিন্তু ওই বলে না বলিকা বাখরা, তাকে কিন্তু সেই বলিকা বাখরাই করে রেখেছে। এর পিছনে যারা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। কারণ যেখানে তিলোত্তমা মা বারবার বলছেন যে আমার মেয়ের গলার মধ্যে যে গলার শ্বাস রোধ করে তাকে মারা হয়েছে, কারোর কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কালেক্ট করা হয়নি। সিবিআইয়ের এখানে কিন্তু একের পর এক তারা ইনভেস্টিগেশনে কিন্তু তারা গাফিলতি করেছেন, সেটা কিন্তু বারংবার উঠে এসছে। আমাদের পুলিশ প্রশাসন তো করেছে, সাথে সিবিআইও করেছে, যেখানে সিবিআই শুধুমাত্র এখন কিন্তু এই দুর্নীতি মামলা সংক্রান্ত তারা কিন্তু ইনভেস্টিগেশন করছে না, তারা কিন্তু এই খুন ধর্ষণ সম্পর্কেও ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত যারা জারি রেখেছেন। এবং এই সন্দীপ ঘোষ এবং
এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তারা কিন্তু চার্জশিটও কিন্তু পেশ করবেন বলে কিন্তু তারা আদালতকে জানিয়েছেন। এদিকে বলে রাখি যে এই যে তিলোত্তমার বাবা মা তারা কি পদক্ষেপের পরবর্তীকালে নিতে চাইছেন, এবং তিলোত্তমার মা একটা কথাই বলছেন, শুধুমাত্র সঞ্জয় রায়কেই ফাঁসি কাটে চড়ালে তো হবে না, বাদ বাকি যারা দোষী তারা সামনে আসুক, তারপরে সবাইকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। কারণ একমাত্র সঞ্জয় রায় যদি শেষ করে দেওয়া হয় তাহলে তো সঞ্জয় রায় একমাত্র জানে এখন কি হয়েছে না হয়েছে। সে যদি কোনো সময় মুখ খুলে দেয় তাহলে কিন্তু অনেক বড় ধামাকা হয়ে যেতে পারে, আর সেটাই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভয়। তার জন্য তড়িঘড়ি করে তারা সঞ্জয় রায়ের যখন ফাঁসি সর্বোচ্চ সাজা হয়নি, তড়িঘড়ি করে কিন্তু তারা রায়ের কপি না পড়েই তারা হাইকোর্টে চলেছেন। এরপরে পদক্ষেপ কি নেওয়া হবে, এবং যেখানে তরিত ওঝা অ্যাডভোকেট উনি বলেছেন যে তারা সামনের দিন হাইকোর্টে যাবেন এবং সেখানে গিয়ে তারা রিট্রায়াল এবং ইনভেস্টিগেশনের জন্য তারা দাবি করবেন। কারণ এই যে তিলোত্তমার কেসটা পুরোপুরি যে তথ্য প্রমাণ লোপাট এবং এভিডেন্স এবং ঠিকঠাক করে যে কোনো ইনভেস্টিগেশন করা হয়নি তার উপর পুরোপুরি সবাই বুঝতে পারছে, তাই তারা রিট্রায়াল এবং ইনভেস্টিগেশনের জন্য কিন্তু তারা দাবি করবেন। এরপর কিন্তু এই সঞ্জয় রায়ের কিন্তু আর রাস্তা নেই, তার যা হওয়ার এবার হয়ে যাবে। তার সাথে আপনাদেরকে একটা দুঃখের খবর জানাই বন্ধুরা, যে আর্যিকরে আমরা তিলোত্তমার এখনো পর্যন্ত জাস্টিস পাইনি। এখনো তিলোত্তমার সাথে কারা এরকম করেছে, নৃশংস ঘটনা ঘটিয়েছে, শুধুমাত্র সঞ্জয় রায় ছাড়া, দ্বিতীয় সঞ্জয় রায় ছাড়া আর কাউকে কিন্তু গ্রেপ্তার করা এখনো পর্যন্ত যায়নি। তার সাথে সাথে আবার পুনরায় এই আর্যিকরে আবার এক তরুণীর দেহ মিলল ঝুলন্ত অবস্থায়। কামারহাটির ইএসটি হাসপাতালের কোয়ার্টার থেকে তার দেহ উদ্ধার করা গেছে। মেয়েটি নিজে সুইসাইড করার আগে তার মাকে ফোন করেছিল, কিন্তু তার মা কাজে ব্যস্ত থাকায় তার মা সেই ফোনটা ধরতে পারেনি। তারপরে যখন তার মেয়ের ফোন আসা দেখে, তারপরে তার মা বহুতবার রিং করেছে, তার মেয়েকে কিন্তু ফোনে আর পায়নি। তখন তার মায়ের একটু সন্দেহ হয় এবং তার মা ছুটে আসে হোস্টেলে, এবং হোস্টেলের দরজা ভেঙে তার মেয়ের ঝুলন্ত অবস্থা তার মেয়েকে দেখতে পায়। যেখানে সবাই জানে যে যেই মেয়েটার আজ মারা গেছে সেই মেয়েটার বন্ধু মানে বান্ধবীরা যারা রয়েছে তারা কিন্তু সবাই জানিয়েছে যে মেয়েটা অত্যন্ত পরিমাণে শান্ত ধীর স্থির মেয়ে, এবং তার মাও কথা বলেছে যে বিগত 1 সপ্তাহ ধরেও আমার কিন্তু আমার মেয়ের মধ্যে কোনো চেঞ্জ দেখতে পারিনি। হট করে আমার মেয়ে কেন এই সুইসাইডটা করলো, কি প্রেশার ছিল, যেখানে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ডিপ্রেশনে পড়ে সেই মেয়েটা নাকি সুইসাইড করেছে। কিন্তু কিসের ডিপ্রেশন, যেখানে মেয়েটা এত শান্ত ছিল, MBBS এর 2য় বর্ষের ছাত্রী। আর যে করে একটা ঘটনা এখনো পর্যন্ত আমরা ভুলতে কোনোদিন তো পারবো না, সেটা এখনো ঠিকঠাক করে উঠতে পারিনি। আবার আর একটা ঘটনা, এর পিছনে কার হাত আছে, যেখানে মেয়েটার মাও বলছে যে আমার মেয়ের মধ্যে কোনো অস্বাভাবিকতা আমি লক্ষ্য করিনি, নর্মাল আমার মেয়ে ছিল, হট করে আমার মেয়ে এরকমভাবে সুইসাইড কেন করবে, কিসের প্রেশার, কিসের ডিপ্রেশন, এই ডিপ্রেশনটা আসলো কোথা থেকে? এই ডিপ্রেশনটা হসপিটালেরই কেউ দেয়নি তো? কারণ হয়তো মেয়েটা তার মাকে কিছু কথা বলে যেত, কিন্তু তার মা কাজের ব্যস্ততায় থাকা তার মা ফোন ধরতে পারেনি, তাই তার মেয়েকে শেষ অবস্থা এইভাবে, যেখানে অনেকে বলছে যে তার কেউ এরকম করে মার্ডার করে ঝুলিয়ে রেখেছে, অনেকে এরকম কথাও বলছে, বাট এগুলো যতক্ষণ পর্যন্ত যাচাই না হয় ততক্ষণ পর্যন্ত এগুলো বলা যাবে না। কারণ একটা মেয়েকে এতটাই ডিপ্রেশনে ফেলা হয়েছিল তার জন্য মেয়েটা সুইসাইড করেছে, কিন্তু ডিপ্রেশনটা কি চাই না, এর তদন্ত আদৌ হবে কিনা বা এর জাস্টিসও আমার মিলবে কিনা। এক তিলোত্তমার জাস্টিস এখনো পর্যন্ত আমরা পাইনি, আর এক তিলোত্তমার এরকম ঘটনা, জানি না ডক্টর হওয়ার জন্য আর কত স্টুডেন্টকে এইভাবে প্রাণ দিতে হবে। আমরা মা বাবারা আমাদের সন্তানকে মানুষ করি তারা যাতে একটা প্রতিষ্ঠা হয়, কিন্তু এই যে যা দশা, এই দশা দেখে আমরা কোনো মা বাবারা সন্তানদেরকে বাইরে পাঠানোর জন্য ভাববো, জানি না। তো
তো চলুন আজকের মতো আমার প্রতিবেদনটা এইটুকুনি, আবার আসবো একটা নতুন প্রতিবেদন নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।